আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিশ্ব ব্যাংকে চলমান সংস্কার, বিচার আর নির্বাচনের অগ্রগতি জানালেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে হামলার ঘটনা যোগাযোগ স্বল্পতায় বিবৃতি অন্তর্বর্তী সরকারের। আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি। আমরা আপনাদেরকে আহ্বান করব বিবৃতিটা আবার একটু পড়ব। বিএনপিকে 41 আর জামায়াতকে ভোট দিতে চায় 30% ভোটার। জরিপ ইনোভেশনের মার্চের তুলনায় আওয়ামী লীগের পক্ষে জনমত বেড়েছে 4 ভাগ। অগ্রগতি নেই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে, দ্রুত সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগে, যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি দ্বিতীয়বার যাওয়ার আবশ্যকতা থাকলে অবশ্যই যাব। ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে। এই যে আমাদের যে এমবাসিগুলো আছে, হাই কমিশনগুলো আছে সারা দুনিয়াতে, এই সমস্ত জায়গাতে ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম, তারা কীভাবে ভোটটা দামি ভোটার আয়োজন করতে হবে। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে হচ্ছে না সরাসরি সম্প্রচার। এশিয়া কাপের সুপার 4-এর দ্বিতীয় ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে যেতে প্রস্তুত লিটন। হৃদয়রা বললেন কোচ। প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলাটা নির্দিষ্ট দিনে হয়। ভারত ইতোমধ্যে কি করলো সেটা বিবেচ্য নয়। বুধবার 3.5 ঘন্টা সময়ের মধ্যে কি হবে সেটাই আসল। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বাংলাদেশে চলমান বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আন্তর্জাতিক দাতা সংস্থাকে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সহায়তা চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এই সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার রিপোর্ট। প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ। অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে ওঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও। আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। প্রত্যেকটি বৈঠকেই আলোচিত হয় নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া দিনের অন্য একটি কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত বন্ধ আর টেকসই উন্নয়নের লক্ষ্যকে জোরদার করে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু করল বাংলাদেশ, যেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে প্রফেসর ডক্টর ইউনূস আলোচনা করেছেন বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে, একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে জোরদার বিষয়েও আলোচনা করেছেন প্রফেসর ইউনূস। ফলে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফরটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যোগাযোগ স্বল্পতার কারণেই মির্জা ফখরুল সহ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনীতিকরা বিমানবন্দরে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবারের বিবৃতিতে এমনটাই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দাবি, ডক্টর ইউনূসের সাথেই প্রোটোকল নিয়ে তাদের বের হবার কথা থাকলেও ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি। সেই সুযোগই নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। তবে আমন্ত্রিত রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সেই প্রশ্নের উত্তর দেননি প্রেস সচিব। নিউ ইয়র্ক থেকে বাকিটা জানাবেন মাহফুজ মিশু। নিউ ইয়র্ক সময় সোমবার বিকেল ৩টার পর জন এফ কেনেডি বিমানবন্দরে নেমেছিলেন প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীরা। প্রফেসর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বেরিয়ে যান নির্বিঘ্নেই। বিপদে পড়েন আমন্ত্রিত রাজনীতিবিদরা। ইমিগ্রেশন শেষ করতে বাড়তি সময় লাগে কারো কারো। বের হওয়ার সময় এক পর্যায়ে ডিম ছুঁড়ে মারা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে। ছিল অকথ্য গালিগালাজও। এই ঘটনায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সরকার। তবে রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি এখনো। আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি। আমরা আপনাদেরকে আহ্বান করব বিবৃতিটা আবার একটু পড়ব। পরে এক গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সফরে আসা 5 রাজনীতিক। বিষয়টি খুব স্বাভাবিক কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, প্রস্তুতি মাফিক অনেক কিছুই হয়নি। যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয় নিয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতেছিল। আরো সপ্তাহখানেক নিউ ইয়র্কে থাকছেন এই রাজনীতিকরা। পরের দিনগুলোতে তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে দাবি সরকারের। সোমবার বিমানবন্দর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উদ্বেগ বেড়েছে সফরে আসা রাজনীতিকদের মধ্যে। এমনকি এই ঘটনা আলোড়ন তুলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও। যদিও সরকার বলছে সফরে আসা সব সদস্যের জন্যই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং তাদের আশ্বাস, আগামী 1 সপ্তাহ এ ধরনের আর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, হোটেল গ্র্যান্ড হায়াত, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিএনপিকে 41 এবং জামায়াতকে ভোট দিতে চান 30% বেশি ভোটার, এমন তথ্য উঠে এসেছে পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে এই জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে মার্চের জরিপের তুলনায় আওয়ামী লীগের ভোট বেড়েছে 4.8%। এখন আওয়ামী লীগকে ভোট দিতে চায় 18.80% মানুষ। এদিকে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান মাত্র 4.1% মানুষ। ভোটার বিবেচনায় বিএনপি এগিয়ে 6 বিভাগে, জামায়াত এগিয়ে আছে কেবল রংপুর বিভাগে, আর বরিশালে এগিয়ে আছে আওয়ামী লীগ। সারা দেশের মোট 10,413 জনের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে ইনোভেশন। রিভিলড পপুলেশনটা বাড়লে, অর্থাৎ ভোটের সিদ্ধান্ত নিয়েছে এবং রিভিল করছে, এটা বাড়লে কোন দলের প্রতি সেটা যাবে সেটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে। এডুকেশনের লেভেল যত কমছে, ভোট কিন্তু একটা সার্টেন পলিটিক্যাল পার্টির দিকে যাচ্ছে। ওটা ইনকামের সাথে আমার ধারণা সেটা একটা সম্পর্ক আছে। রাজধানীর আগারগাঁওয়ের আর্কাইভ মিলনায়তনে ইনোভেশনের জরিপ অনুষ্ঠানে ছিলেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। জানবো তার কাছ থেকে। সবুজ, মোটা দাগে এই জনমত জরিপে সব মিলিয়ে কি তথ্য এলো, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে।
কারণ মূলত এই তথ্যগুলো এই ইনোভেশন যে সংস্থাটি সেই সংস্থাটি জরিপ যেটি আজকে ফলাফল প্রকাশিত হয়েছে এর আগেও মার্চের দিকে তারা একই ধরনের একটি জরিপ প্রকাশ করেছিলেন এবং তারা মূলত দৈবচয়ন স্তরভিত্তিক যে দৈবচয়ন যেটি সবচেয়ে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি জরিপের সেই পদ্ধতিটি অবলম্বন করেছেন এবং সারা বাংলাদেশেই 8টি বিভাগেই বিভিন্ন স্তরে এই জরিপটি বিভিন্ন স্তরের মানুষের কাছে এই জরিপটি তারা চালিয়েছেন এবং এটির অর্থাৎ মার্চে তারা যে জরিপটি চালিয়েছিলেন মার্চের পরে সেপ্টেম্বরে যে অর্থাৎ 6 মাসের ব্যবধানে মানুষের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন সেই জায়গাটিও তারা দেখানোর চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে এই যে জরিপটি এই জরিপটিতে যেহেতু বলছে যে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যেই পদ্ধতি সেই পদ্ধতিটি অবলম্বন করেছেন এবং তারা আসলে কোন এলাকায় কোন দলের ভোটার বেশি সেটি বিবেচনা করেননি অর্থাৎ একেবারেই তারা সাধারণ মানুষের দলীয় বিবেচনার বাইরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে এই জরিপটি চালিয়েছেন এবং সেখানে যে বেশ কিছু পার্থক্য মার্চের যে সেপ্টেম্বরের যে জরিপের ফলাফল সেখানে দেখা গেছে যে বিএনপি বা জামাতের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা এই বা ভোট দেওয়ার যে প্রবণতা সেই জায়গাটিতে সেপ্টেম্বরের যে জরিপটি সেই জরিপটিতে বেড়েছে মার্চের যে জরিপটি তারা দেখিয়েছিলেন সেখানে অনেকেই ভোট দেবেন কিনা সেই সিদ্ধান্তটি নিতে পারেননি যেহেতু এখন ভোট একেবারে কাছাকাছি সময়ে চলে এসেছে সে কারণে অনেকেই অর্থাৎ মার্চে যারা সিদ্ধান্ত নেননি এই সংখ্যাটি কিন্তু সেপ্টেম্বরের যে জরিপ সেই জরিপে দেখা গেছে যে তাদের ভোট দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি অনেকেই নিয়ে ফেলেছেন সেই হিসাবে এই জরিপটি তারা যেটি বলছেন যে একেবারে শতাংশের হিসাবে যদি বলি সেখানে শতাংশের হিসাবে ভোট দেওয়ার যেহেতু ভোট একেবারে কাছাকাছি সে কারণে অনেকেই একেবারে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই হিসাব ধরে বলা যায় যে এটি একেবারে একটি কনক্রিট ফলাফল বলা যেতে পারে যদিও এটি ভোটের মাঠে আসলে কী ধরনের ফলাফল রাখবে সেটি নিয়ে তারা আসলে কোনোভাবেই ব্যাখ্যা করেননি তবে এখানে বেশ কিছু যেহেতু 7টি বিষয়ের উপর তারা এই জরিপটি চালিয়েছেন সেখানে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের যে কার্যক্রম সেটি নিয়ে যে রকম জামাতের জনপ্রিয়তা বেশি দেখানো হয়েছে কিন্তু সেটি দেখা গেছে যে ভোটের ক্ষেত্রে অর্থাৎ যখন ভোট দিবেন ভোট দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে সেটি দেখা গেছে যে বিএনপির ক্ষেত্রে বেশি এই বিষয়গুলো আসলে ফুটে উঠেছে এবং তারা সেই বিষয়গুলোর ব্যাখ্যাও দিয়েছেন শাওন শুভজ অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আওয়ামী লীগের দোসরদের সাথে কোনো আঁতাত নেই আর তাদের দোসররা খোলস পাল্টাতে যেন না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড করতে সাহস পেত না তিনি দুদককে অথর্ব মন্তব্য করে বলেন এখনো লুটেরাদের কোনো অর্থ ফেরত আনতে পারেনি আর বিচারও করতে পারেনি এখনো ষড়যন্ত্র চলছে জানিয়ে রিজভী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্র খুন করে শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন ওই রক্ত এখনো শুকায়নি তাই আওয়ামী লীগের সাথে কোনো আঘাত নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে দর্শক জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমরা চলে যেতে চাই সেখানে অন্য এক পুরুষের ফোনালাপের অংশ বিশেষ শোনা যায় তৃতীয় এক ব্যক্তি স্যার ঠিক আছে সিআইডি ফরেনসিক বিভাগের পরিদর্শক রকুনুজ্জামান
রুকনুজ্জামান, জি জি সঠিক, ঠিক আছে। গত 16/1/2025 খ্রিস্টাব্দ পরীক্ষার্থে মতামত জানান। পরীক্ষার্থে মতামত জানান। তাতে তিনি নিশ্চিত করেন যে উক্ত ফোনালাপ পরীক্ষান্তে অডিও ক্লিপের ফোনালাপকারী একজন শেখ হাসিনা, অপরজন শেখ ফজলে নূর তাপস। আবার বল। তিনি নিশ্চিত করেন যে অডিও ক্লিপের ফোনালাপকারী একজন শেখ হাসিনা, অপরজন ফজলে নূর তাপস। পরীক্ষান্তে ফোনালাপকারী, অডিও ক্লিপে ফোনালাপকারী একজন শেখ হাসিনা, অপরজন শেখ ফজলে নূর তাপস। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছিল, সেখানেই ছিলাম এতক্ষণ। প্রবাসীদের ভোটার বানাতে লাগাতার বিদেশ সফর চলছে নির্বাচন কমিশন কর্মকর্তাদের। তবে সবচেয়ে বেশি প্রবাসী থাকলেও মধ্যপ্রাচ্যে তাদের আগ্রহ কম, বরং ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোর দিকেই নজর। নিবন্ধন চালু হওয়া দেশগুলোর দিকেও নেই দৃষ্টি। ফলে প্রবাসী ভোটার নিবন্ধনে অগ্রগতি নগণ্য। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ভোটার নিবন্ধন কার্যক্রমে গতি না এলে প্রশ্নবিদ্ধ হবে কমিশন। ইসির সিনিয়র সচিব জানান, প্রয়োজনীয়তা মাথায় নিয়েই বিদেশ সফরে যায় কমিশন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গণতান্ত্রিক সরকার গঠনে ভূমিকা রাখতে পারছেন না প্রবাসীরা। দাবি ওঠে দেশের 12 কোটি ভোটারের পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্তির। সরকারি হিসেবে প্রবাসে থাকেন 1,40,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ, যাদের একটা বড় অংশই ভোটার হতে পাননি এনআইডি। সৌদি আরবে থাকেন সবচেয়ে বেশি 40,49,000 প্রবাসী। 2023 সালে রিয়াদ ও জেদ্দায় ভোটার নিবন্ধন চালু করে আগের কমিশন। 2 বছরে এনআইডি পেয়েছেন মাত্র 659 জন। 5-6 বছর ধরে আমার ভোটার আইডি হারানোর কাছে আমি পাইনি। আমি হলাম সৌদি আরব প্রবাসী, এখানে যে ভোটার হওয়া যায় আমি তো জানি না। প্রায় সৌদি আরবে 20 বছরের মতন আছে। আমার এখন আইডি কার্ড হয়নি। এখন আমি শুনলাম সৌদি আরব রিয়াদে নাকি আইডি কার্ড হইতেছে। আমি সৌদি আরব আছি 4 বছর, আর এখানে ভোটার হইতেছে আমি এখনো জানি না। আমি এখানে এসেছি 9 বছর হয়েছে। আমার শুনেছি বাংলাদেশ এম্বাসিতে আইডি কার্ড দেয়, কিন্তু কাজের জন্য আমি যাইতে পারি নাই। এখন আমার আইডি কার্ড প্রয়োজন। মধ্যপ্রাচ্য ও আশপাশে আরও কয়েকটি দেশে 2023 সালে নিবন্ধন চালু হয়। সবখানেই ভোটার হওয়ার হার নগণ্য। মালয়েশিয়ায় 319, কাতারে 394 আর কুয়েতে 211 জন এনআইডি পেয়েছেন। অন্যদিকে এখনও কার্যক্রম শুরু হয়নি মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাহরাইনে। 2 দেশে প্রবাসী থাকেন প্রায় 8.5 লাখ। প্রবাসী অধ্যুষিত মধ্যপ্রাচ্য বাদ দিয়ে অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি সহ উন্নত দেশে বেশি নজর নতুন কমিশনের। যদিও এসব দেশে প্রবাসীর সংখ্যা মধ্যপ্রাচ্যের তুলনায় অনেক কম। ভোটার কার্যক্রম তদারকি ও এনআইডি বিতরণ উদ্বোধন করতে সিইসি এএমএম নাসির উদ্দিন গিয়েছিলেন 10 দিনের কানাডা সফরে। এর আগে গত এপ্রিলে কানাডায় যান ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার কদিন আগেই শেষ করে এসেছেন মালয়েশিয়া সফর। ইসি সচিব আখতার আহমেদ 5 দিনের সফর করেছেন জাপানে। এছাড়া এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম 7 দিন অস্ট্রেলিয়া ও 2 দিনের জন্য সিঙ্গাপুর সফর করেছেন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অক্টোবরে যাচ্ছেন সুইডেনে। আমাদের দেশি সরকারি কর্মকর্তাদের একটা টেন্ডেন্সি আছে কথায় কথায় বাইরে যাওয়ার, কারণ খরচটা তো সরকার যান, বেড়ানোর জন্য উন্নত বিশ্বটা ভালো, কারণ খরচ তো সরকারই দিচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যবাসী প্রবাসীদের ইগনোর করার কোনো সুযোগ নাই। যেটা ওনারা পাবেন সেইটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। পাশ্চাত্যে আপনারা দেখবেন অনেক পরিবার আছে যাদের হয়তো বাবা মা কেউ দেশে নাই, এদের কিন্তু দেশের আসার ফ্রিকোয়েন্সিটা কমে যায়।
সো মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রবাসীরা আসেন। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী ভোটার সংখ্যার আধিক্য যেখানে সেখানেই সক্ষমতা বাড়ানো জরুরি, কেননা কানাডা, জাপানের মতো দেশগুলোর চেয়ে প্রবাসী ভোটার অনেক বেশি মধ্যপ্রাচ্যে। ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে। এই যে আমাদের যে এমবেসিগুলো আছে, হাই কমিশনগুলো আছে সারা দুনিয়াতে, এই সমস্ত জায়গাতেই ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম, তারা কীভাবে ভোটার ডামি ভোটার আয়োজন করতে হবে। মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদের শিক্ষাগত যোগ্যতা আমি যদি যারা কানাডা, আমেরিকা, জাপানে থাকে তাদের চেয়ে অনেক কম, কাজে তাদেরকে এটা বোঝাতেও কিন্তু সময় লাগবে। এগুলো মধ্যপ্রাচ্যেও করতে হবে, নাহলে যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক ভোটার তো মধ্যপ্রাচ্যে আছে, নাহলে এরা কিন্তু ভোটদানে তখন ব্যর্থ হবে। এখন পর্যন্ত এই নগণ্য পরিমাণ এনআইডি প্রদান সম্পন্ন করেই সন্তুষ্ট নির্বাচন কমিশন। ইসির দাবি, মধ্যপ্রাচ্যে অনেক প্রবাসীর ভোটার নিবন্ধন আগেই হয়ে গেছে। আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগে, যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি দ্বিতীয়বার যাওয়ার আবশ্যকতা থাকলে অবশ্যই যাব। আর আমাদের দূতাবাসগুলো তো আছেনই, তারা এই ব্যাপারে আমাদের প্রতিনিধি হিসেবে তো কাজ করছেন। বরং মোটামুটিভাবে আমরা যতটুকু না গেলে নয় সেটুকুর ভিতরে সীমিত থাকতে চাই। প্রবাসীদের অভিযোগ, একদিকে ইসির তদারকির অভাব, অন্যদিকে দূতাবাসের অসহযোগিতা নিবন্ধন কার্যক্রমে ধীরগতির মূল কারণ। তাই বিদেশ ভ্রমণের চেয়ে এনআইডি প্রক্রিয়ার জটিলতা দূর করার দাবি তাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সময়সীমা বাড়ানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এর আগে গতকাল কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে ব্যক্তিগত কারণ দেখিয়ে 14 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তফসিল অনুযায়ী আগামী 12ই অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পিছিয়ে 15ই অক্টোবর করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তকে ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন ও কিছু স্বতন্ত্র প্রার্থী স্বাগত জানালেও এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবি করছে শিবির। এর আগে কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য 931 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী 7 কার্যদিবস পর্যন্ত স্থগিত করা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। দুপুরে অফিসার সমিতির কার্যালয়ে আন্দোলনরতদের সাথে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনরত শিক্ষকরা তাদের শাটডাউন কর্মসূচির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে কয়েকদিন ধরেই শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে বন্ধ হয়ে যায় সব বিভাগের ক্লাস পরীক্ষা আর প্রশাসনিক কার্যক্রম। এদিকে সকালে কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছে শিবির। বেলা 11টার দিকে ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির সামনে শুরু হয় কর্মসূচি। সেখানে শিবির নেতারা বলেন, রাকসু নির্বাচন পেছানোর জন্য একটি দল বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। শাটডাউন কর্মসূচিও সেই ষড়যন্ত্রের অংশ। কেমিক্যাল গোডাউনের আগুন নেভানোর সময় দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা ও দাফন নেত্রকোনার কেন্দুয়ায় নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। সকাল 11:15টায় উপজেলার পিজাহাটি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা হয়। অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ স্থানীয়রা। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রাত 1:45টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছে মরদেহ। শামীমের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের অসময়ে চলে যাওয়া মানতে পারছেন না বৃদ্ধা মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার গাজীপুরে টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তার। এখনও চিকিৎসাধীন 4 ফায়ার সার্ভিস কর্মী সহ 5 জন। আমার হাজবেন্ড নাই, আমি তো মাস বেতনও পাইতেছি না। আমি আমার এই ফুলাফান নিয়ে কিভাবে চলবো? এই পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে, এই সমাজকে দাঁড়াতে হবে, এই দাবি করি। সে একজন জাতীয় ফায়ার ফাইটার, জাতীয় বীরের মর্যাদাটা, তাকে মর্যাদার আসন আসীন করার জন্য আমরা এসেছি। উপদেষ্টা মহোদয় উনি ঘোষণা করেছেন শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে।
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। সকালে আলাদিপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সদর উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সবজি বোঝাই মিনি পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে ধাক্কা দেয় চাল বোঝাই একটি ট্রাক। ঘটনাস্থলে প্রাণ হারান পিকআপের চালক নাজমুল, তার সহকারী কাউসার। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ আরও জানায়, দুটি যানবাহনই কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল, সেগুলো জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির দেয়াল এবং ফটকে ডিম নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তিনতলা বাড়িটিতে জাহিদ হাসানের ভাই, তার পরিবারের সদস্যরা থাকেন। মিছিল নিয়ে বাড়ির ফটকে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করেননি বাড়ির বাসিন্দারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে গেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মূল অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের বিরুদ্ধে। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুদক ও টিআইবির মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুদকের পক্ষে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মান উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, অধিক পরামর্শ এবং প্রচার অভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের 6টি মামলা চলমান রয়েছে। নভেম্বরের মাঝে সেই মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান, কমিশনার ও টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লক্ষ্য বাংলাদেশের ভালো হোক, আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয় সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি, এটাই আমাদের সবার প্রত্যাশা। আমরা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম। শিগগিরই প্রশাসক বসানো হবে একীভূত হওয়ার তালিকায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে। দায়িত্ব পাবেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং পরিচালক পদ ও মর্যাদার কর্মকর্তারা। সহযোগী হিসেবে থাকবেন আরও 4 জন। তারা একীভূতকরণ কার্যক্রম এগিয়ে নেবেন। এর আগেই আমানতকারীদের অর্থ ফেরতের সময় ঠিক করে দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। শরিয়া ভিত্তিক দুর্বল 5টি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে আগেই। এরই মধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এরই অংশ হিসেবে সিদ্ধান্ত হয় এসব ব্যাংকে প্রশাসক বসানোর। প্রতিটি ব্যাংকে থাকবে 5 সদস্যের একটি প্রশাসক দল, যারা কাজ করবেন ব্যাংকের বর্তমান পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে। প্রশাসক দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা। প্রতিটি ব্যাংকেই একটা প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে। এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সাথে বসে এবং একই সাথে আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে বাংলাদেশ ব্যাংকের, তার সাথে সমন্বয় রেখে এই মার্জার প্রসেসটাকে সম্পন্ন করার কাজে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবন্ধকতা এড়াতে প্রশাসক বসানোর আগে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে, নেওয়া হচ্ছে অংশীজনের মতামত। সব প্রক্রিয়া শেষ করে স্বল্প সময়ের মধ্যেই প্রশাসক বসানোর বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন মুখপাত্র। এই ধরনের পদক্ষেপ যেহেতু বাংলাদেশের ইতিহাসে প্রথম, অতএব এটা যাতে কোনো সেক্টর থেকে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাধাগ্রস্ত না হয় এবং শুরুতেই যাতে আমাদের এই কর্মকাণ্ডটা হোঁচট না খায়, জন্য আমরা আইনের বিভিন্ন বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখে তারপর এগোচ্ছি। এদিকে দুর্বল ব্যাংক একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে আমানতকারীরা কতদিনের মধ্যে অর্থ ফেরত পাবেন তাও পরিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেন তারা। তার টাকা সঞ্চয়, সেই টাকাটা সে ফেরত পাচ্ছে না, এইটাই হলো সবচেয়ে বড় কাজ। তাকে বলতে হবে আমি কাস্টমার কনফিডেন্স রেস্টোর করার জন্য
কতদিনের মধ্যে কাস্টমার তার টাকা ফেরত পাবে, এটা হলো মোদ্দা কথা। সেকেন্ড, স্টাফদের কথা চিন্তা করতে হবে। মার্জার হয়ে যাওয়ার পরে বলে যে আমি 10,000 লোক কমায় দিলাম, 1,000 লোক কমায় দিলাম, তখন কী হবে? সেগুলো একটা অথরিটিজ আগের থেকে প্ল্যানে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের স্বার্থেই ব্যাংক একীভূত করা হচ্ছে, তাই তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সবাই আমানতের অর্থ ফেরত পাবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ যে অর্থনৈতিক সাফল্য অর্জন করতে চায়, শ্রমিকদের দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া তা অসম্ভব। জলবায়ু পরিবর্তনের কারণে কাজের ধরন বদলাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে কাজ হারাতেও পারেন অনেক শ্রমিক। এমন আলোচনা উঠে আসে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের সেমিনারে। বলা হয়, নতুন পৃথিবীতে প্রয়োজন দক্ষতা, কিন্তু এখনও সেকেলে প্রযুক্তির সার্টিফিকেশন দিয়ে শ্রমিকদের কাজে নামানো হচ্ছে। বিদেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও একই অবস্থা, ফলে শ্রম বাজারে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের কর্মীরা। এ সময় শ্রম আইন আধুনিকায়নের আগে এলডিসি গ্রাজুয়েশন না করার পরামর্শ দেন বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান। অন্যদিকে গত 15 বছরে উন্নয়নের বায়বীয় বার্তা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শ্রম সচিব ডক্টর সানোয়ার জাহান ভুইয়া। তার মতে, শ্রমিকরা কাঙ্ক্ষিত মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে। দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও মজুরি নিশ্চিতের আহ্বান জানান তিনি। নাসা গ্রুপের অর্থ লুটপাটেরও সমালোচনা করেন তিনি। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন। উনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি আউটস্ট্যান্ডিং তার। তিনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 10 গুণ কম, 20 গুণ কম, 100 গুণ কম কোলেটারেল তিনি ব্যাংকের কাছে রেখেছেন। ওনার সমস্ত সম্পত্তিও যদি বিক্রি করে দেওয়া হয়, 100 বার যদি বিক্রি করে দেওয়া হয়, সেই লোন পরিশোধ হবে না। খেলাপি ঋণ নবায়নে বাংলাদেশ ব্যাংক যে ছাড় দিয়েছে, তাতে ব্যাংক খাতে ঝুঁকির মাত্রা বেড়ে যাবে। এই সুবিধার ফলে সাময়িকভাবে খেলাপি ঋণের মাত্রা কমতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ঋণ আদায় কমবে। গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করা বিলম্বিত হবে। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিসের এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর আগে 2022 সালে এই ধরনের ছাড় দিয়েও কোনো বাড়তি সুবিধা পায়নি ব্যাংক খাত। 16 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ নবায়নের বিষয়ে নতুন সার্কুলার জারি করেছে। এতে সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ 2% ডাউন পেমেন্ট জমা দিয়ে নবায়ন করার সুযোগ দেওয়া হয়েছে। 10 বছর মেয়াদে ঋণ নবায়ন করা যাবে। গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে 2 বছর। খেলাপি ঋণের বিরুদ্ধে আদালতে মামলা থাকলে নবায়নের পর তা স্থগিত রাখতে হবে। এই ধরনের সুবিধা দেওয়ার দেশের ব্যাংক খাতের জন্য ক্রেডিট নেগেটিভ হিসেবে অভিহিত করেছে মুডিস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্বের প্রথম দিনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ছিল বিভ্রাটের। কখনো চলন্ত সিঁড়ি বন্ধ, তো কখনো টেলিপ্রম্পটার নষ্ট। একগাদা অভিযোগ নিয়ে ভাষণের জন্য দাঁড়ান মঞ্চে। নির্ধারিত 15 মিনিটের জায়গায় পার করে দেন 1 ঘন্টা। বরাবরের মতোই ভাষণের আদ্যপান্ত জুড়ে ছিল মিথ্যাচার। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসকেলেটর দিয়ে ওঠার মুহূর্তেই বিপত্তি। পা রাখতেই হঠাৎ বন্ধ হয়ে যায় চলন্ত সিঁড়ি। আচমকা ধাক্কা খান দুজনেই। উপায়ন্তর না দেখে হেঁটেই উপরে ওঠেন ট্রাম্প মেলানিয়া জুটি। মুখে দুজনেরই বিরক্তির ছাপ। জাতিসংঘের উপমহাসচিবকে দেখা মাত্র ছুড়ে দেন অভিযোগের তীর। ট্রাম্পের বিগড়ে যাওয়া মেজাজের আঁচ মেলে অধিবেশনে দেয়া বক্তব্যেও বললেন, অল্পের জন্য পড়তে পড়তে বেঁচে গিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া। If the first lady wasn't in great shape, she would have fallen, but she's in great shape. We're both in good shape. We both stood. বিভ্রাটের শেষ এখানেই নয়। অভিযোগের ছুরি দিয়ে পোডিয়ামে দাঁড়াতেই বন্ধ হয়ে যায় ভাষণ দেখে পড়া টেলিপ্রম্পটার। বিশ্ব নেতাদের ভরা মজলিসে জাতিসংঘকেই এক হাত নেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, নষ্ট এসকেলেটর আর নষ্ট টেলিপ্রম্পটার ছাড়া আর কিছুই পাননি জাতিসংঘের কাছ থেকে। And then a teleprompter that didn't work. These are the two things I got from the United Nations: a bad escalator and a bad teleprompter. সরকার আর রাষ্ট্রপ্রধানদের বক্তব্যের জন্য নির্ধারিত 15 মিনিট সময় থাকলেও ঘণ্টাখানেক অনর্গল বলেন মার্কিন প্রেসিডেন্ট। যথারীতি ভুলভালও বকেছেন প্রচুর। বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাক্ট চেকে উঠে এসেছে তার মিথ্যাচারের তালিকা। I ended 7 wars, dealt with the leaders of each and every one of these countries, and never even received a phone call from the United Nations offering to help in finalizing the deal.
বক্তব্যের এক পর্যায়ে মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম ভুলে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কেইট স্টারমারকে সম্বোধন করলেন তা প্রাইম মিনিস্টার বলে। এরই মধ্যে আবার ভাষণের লাইভ সম্প্রচারে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ছাপিয়ে শোনা যাচ্ছিল পর্তুগিজ অনুবাদ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।